করতে পারো মিন করে নাই, আই মিন টু সে মেমোরাইজ করতেও পারো, মেমোরাইজ নাও করতে পারো। এই পুরো জায়গাটা যেটা মেমোরাইজ রাখতে হবে সেটা তোমার মেইনলি আসে হলো ও লেভেলে। আমি যদি তোমাকে ধরো, লেটস সি ইফ আই হ্যাভ ইট ওভার হিয়ার, একটু টাইম দাও। নোপ, এক সেকেন্ড। স্যার ডপলার এফেক্ট ও লেভেলসে চলে গেছে এখন। হ্যাঁ, না নট হিয়ার। আচ্ছা, একটা সেকেন্ড টাইম দাও আমাকে, আমি তোমাকে এখনই দেখাই দিচ্ছি। এই ডায়াগ্রামটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। This one. Guys, this is what you have to memorize actually. টপিকের নাম দেখো স্টেলার এভলিউশন, or if I ask you stellar evolution এর আরেক নাম কি? The other name is life cycle of stars. Okay, so মানুষের যেরকম লাইফ সাইকেল হয় বার্থ থেকে স্টার্ট করে ডেথ পর্যন্ত, স্টার্স এর জন্য সেম থিং অ্যাপ্লাইজ। নাও স্টার্স এর বার্থ আর ডেথটা একটু ডিফারেন্ট, এজ ইন কোন ফেজ থেকে স্টার্ট হয় আর কোন ফেজে এন্ড হয় সেটা অনেক অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সো ইফ ইউ স্টার্ট, যে স্টারই হোক, যে রকম স্টারই হোক, ওর ইনিশিয়েট করার জন্য স্টার্টিং পয়েন্ট কি হতে হবে? ইট হ্যাজ টু বি এ প্রোটোস্টার। ইট হ্যাজ টু বি এ প্রোটোস্টার। আচ্ছা, প্রোটোস্টার থেকে দেন ইট গোজ ইনটু দ্য মেইন সিকোয়েন্স। মেইন সিকোয়েন্সের পরে আই হ্যাভ টু মোর ব্রাঞ্চেস, ব্রাঞ্চ আউট হয়ে যায়। এখন কোন ব্রাঞ্চ ফলো করবে মেইন সিকোয়েন্সের পরে, দ্যাট ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, ওয়েদার ইটস আ লো মাস স্টার or whether it's a massive star. গাইস খেয়াল করে দেখবা, লো ম্যাস স্টার হোক বা ম্যাসিভ স্টার হোক, দুইটাই কিন্তু মেইন সিকোয়েন্সে থাকবে, দ্যাটস ফর শিওর। এখন মেইন সিকোয়েন্স থেকে লো ম্যাস স্টার যেই ফেজেস গুলা ফলো করবে, ম্যাসিভ স্টার কিন্তু সেই ফেজ জীবনও ফলো করবে না, ওরটা হবে ডিফারেন্ট। সো আই ওয়ান্ট ইউ অল টু টেক আ ভেরি ক্লোজ লুক এট দ্য ডায়াগ্রাম starting from protostar main sequence. This is given. After main sequence, যদি লো ম্যাস হয় ও যাবে এই সিকোয়েন্সে, আর যদি ম্যাসিভ হয় ও যাবে এই সিকোয়েন্সে। গাইস সবাই স্যার আমাদের সান কি লো ম্যাস নাকি ম্যাসিভ? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আমাদের সানটা কি? আওয়ার সান ইজ আ লো ম্যাস স্টার। তার মানে তোমাকে যদি এক্সামে জিজ্ঞেস করে আমাদের সানটা ওর লাইফ এন্ড করবে কি হিসাবে, আইদার অ্যাজ আ হোয়াইট ডোয়ার্ফ অর আ ব্ল্যাক ডোয়ার্ফ। ব্ল্যাক ডোয়ার্ফ এখন পর্যন্ত পাওয়া যায় নাই, বাট উই আর গেসিং যে ব্ল্যাক ডোয়ার্ফ এক্সিস্ট করে। গাইস আইডিয়া পাইছো এভরিওয়ান? স্যার হ্যাঁ বলো বলো। ব্ল্যাক স্যার ডোয়ার্ফ প্রোটোস্টার জিনিসটা কি? কিভাবে গেস করতেছে? আরেকবার। স্যার ব্ল্যাক ডোয়ার্ফ যে এক্সিস্ট করে এটা কিভাবে আমরা গেস করতেছি? আচ্ছা, ব্ল্যাক ডোয়ার্ফ এক্সিস্ট করে এটা গেস করি কিভাবে? এটা গেস করি ইউনিভার্সের সব অবজেক্টের নেচার থেকে। একটু টাইম দিতে হবে আমাকে, প্রত্যেকটা জিনিসেরই অ্যান্সার করব। ইউ নিড টু গিভ মি সাম টাইম, একটু ওয়েট করো। ওকে, এই পুরো জিনিসটাই লেটস টেক আ লুক এট আ ভিজুয়াল এইড। আমার মনে হয় এটা একটু ভিজুয়ালি দেখলে তোমার জন্য ভালো হবে। টেক আ লুক এট দিস। দাঁড়াও, সিস্টেমের সাউন্ড ওপেন নাকি দেখি একটু। Yes. Well, way out there in space, there's huge clouds of dust and gas. And if one of those clouds of dust and gas is massive enough, its own gravity causes it to start to collapse. স্পেসে ডাস্ট এন্ড গ্যাস দিয়ে ভরা, আর যদি ম্যাসিভ এনাফ হয়, অফকোর্স যেই কোনো ইরেগুলার হোক বা রেগুলার বডি হোক, দে হ্যাভ এ সেন্টার অফ গ্র্যাভিটি। সো একটা পয়েন্ট ধরেই পুরো জিনিসটা ওই দিকে আসা স্টার্ট করে, কোলাপস করা স্টার্ট করে। সো একটা পয়েন্ট ধরে, রাইট? সো ওই একটা পয়েন্ট ধরে যে কোলাপস করা স্টার্ট করলো, এটাকেই আমরা বলি প্রোটোস্টার। So it falls in on itself and towards the প্রোটোস্টার, আমাকে কে জানি জিজ্ঞেস করছিল প্রোটোস্টারের ওয়ার্ডটার অরিজিনটা কি।
You must have heard of this term, prototype. Prototype what শুনছো না guys? Yes. Everyone? এরকম ধরো কোনো একটা ইলেকট্রনিক প্রোডাক্ট এটা মার্কেট করার আগে দে মেক আ প্রোটোটাইপ অফ দ্যাট প্রোডাক্ট। প্রোটোটাইপ মানে কি একদম জাস্ট বেসিক ফিচার্স আছে, এখনো পুরো ফুললি ফ্লেজড হয় নাই, জাস্ট দে হ্যাভ দ্য বেসিক ফিচার্স। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট এ প্রোটো স্টার ইজ। স্টারের একদম বেসিক ফিচার্স গুলো আছে কিন্তু এখনো কমপ্লিটলি স্টার হয়ে ওঠে নাই। নাও Center of that cloud, it gets denser and denser, it gets hotter and hotter. তো একটা পয়েন্ট ধরে যদি স্কুইজড ইন হতে থাকে বিকজ অফ গ্র্যাভিটি, তাহলে কোরটাতে সবথেকে বেশি প্রেসার হবে, সবথেকে বেশি ডেন্স হবে, এন্ড দেখি কি হয়। And eventually, the particles that the gas and the dust are made of are brought so close together that they start to stick together. They start to fuse. They start to stick together and they start to fuse. And I hope you guys can relate to the whole thing. আমরা নিউক্লিয়ার ফিজিক্স শেষ করেই এখানে আসলাম, কিছুদিন আগে নিউক্লিয়ার ফিজিক্স শেষ করছি। সো নিউক্লিয়ারের ভিতরে I hope you all remember, did we discuss about fusion? Do you remember binding energy per nucleoner ওই টপিকের আশেপাশে we were discussing about fusion? Yes, sir. fusion requirements গুলো একটু মনে করো and everything. এই যে there you go. That's the energy source of a star. The star switches on and begins to shine. Inside a star, hydrogen atoms are fused together to make helium. এটা মনে রাখতেই হবে, হাইড্রোজেন গুলা ফিউজ করে করে কি হচ্ছে, হিলিয়াম। This process is called fusion, and it creates the energy that powers every star. ওকে, তাহলে স্টার যে রেডিয়েশনটা ক্রিয়েট করে, রেডিয়েশন এমিট করে, এই রেডিয়েশনের সোর্সটা কি? যদি এক্সামে জিজ্ঞেস করে 1 মার্কের কোশ্চেন, যদিও জিজ্ঞেস করবে না, দিস ইজ টু সিম্পল, আই এম আস্কিং ইউ, নিউক্লিয়ার ফিউশন। সো এই স্টারের ড্রাইভিং সোর্সটা হলো এই নিউক্লিয়ার ফিউশন। What happens to a star during the rest of its life depends on how massive it is at its birth. A star like the Sun is in a delicate balance between gravity, which wants to make the star collapse in on itself, and the pressure that pushes outwards that comes from the energy that's been produced in these fusion reactions happening at its core. And at that point, the core of the star will start to collapse in on itself under its own weight. It gets denser, it gets hotter, until a point where you can actually start to use the helium atoms themselves as the fuel for the fusion, pushing helium atoms together and making carbon and oxygen the next heavier elements in the periodic table. As the star begins to fuse, it creates more energy that causes the outer layers of the star to expand. One day, our sun will grow so large it will swallow up the inner planets of the solar system, out as far as the Earth. It will become a red giant. For the sun, this will be the beginning of the end. What happens is that the outer layers of the star get farther and farther from the middle. The force of gravity that they feel is getting weaker and weaker. And actually, the star loses hold of its outer atmosphere. Its outer atmosphere drifts off out into space. It expands out to become a planet. Once the outer layers have drifted away, all that is left of the star is its core. A white dwarf star is the dead remnant core of a star like the Sun at the end of its life. এখানে একটা ও লেভেল, তো ও লেভেলে এটা সিলেবাসে নাই। রেড জায়ান্টের পরে এই জায়গায় what we have is a planetary nebula. Planetary nebulaতে what happens is outer layers গুলো drifts away. So কোরের ভিতরে যেটা থেকে যায়, that's what we call a white dwarf. Left behind is something that might weigh as much as half the mass of the Sun, but it's only about the size of the Earth. So it's an incredibly dense object. It's dead. There's no nuclear fusion going on it anymore. It's incredibly hot, but then over millions of years it will gradually cool down to become a black dwarf. Some stars, however, are much more massive than some. Okay, guess what? এখন কোন দিকে যাচ্ছে? Guys, can I off করো please? Okay, এখন what do you think? এখন কোন দিকে যাচ্ছে? White dwarf তো শেষ করলো, black dwarf এও গেল। এখন some stars are much more massive. তাহলে এখন এই সিকোয়েন্সের ডেসক্রিপশন শেষ। নাও উই মুভ অন টু ম্যাসিভ স্টারস এর ডেসক্রিপশনের দিকে। গাইস, সবাই কি ফিগার আউট করতে পারতেছো স্টেপ বাই স্টেপ? এভরিওয়ান? Yes, sir. ওকে ওকে, নেক্সট আসো। ডাবল দেখি। They are able to fuse heavier and heavier elements inside their core. The star gets bigger and bigger. Some grow up to 1,000 times the size of our sun, until
ওয়ার্ডটা শুনো, সান গ্রো about 1,000 times the size of our sun. কত লার্জ তার ইমাজিন করতে পারতেছো? It has fused elements all the way up to iron. All the way up to iron. Iron পর্যন্ত নরমাল ফিউশনে হয় একটা স্টারের ভিতরে. What happens then? And once we've formed an iron core, there's no more energy can be got from fusion. That core collapses. The rest of the star starts to collapse in after it, but then it bounces off. There's a huge shock wave, and in just a second, bang! What do you think this is? Supergiant pore, what is this? This is the supernova. And this is actually called the supernova explosion. The outer parts of the star are blasted off into space in a huge supernova explosion. These supernova explosions are so powerful that when one of these stars explodes, it can actually outshine the whole galaxy of which it's part, a galaxy of maybe 100,000 million stars. For these supergiant stars, all that is left is the super-dense core, known as a neutron star, an object that can have a mass greater than our Sun but be less than 20 kilometers across. We think when the core collapses, the gravity is so strong it becomes a black hole, from which not even light can escape. So stars are actually the places in the universe where the elements are created. After the Big Bang, our universe contained only hydrogen and helium. All the other heavier elements were therefore fused inside stars. The amazing thing is, Okay, let me stop right there. সবাই কি আমার কথা শুনতেছো? Everyone? Guys, can you Yes, hear sir. me? Okay. কিছু কথা শোনো, একটা একটা করে আমি এক্সপ্লেইন করতেছি। যত এলিমেন্ট আমরা এখন ইউনিভার্সের ভিতরে পাই, এই সব এলিমেন্টের সোর্স কি জানো? এনিথিং দ্যাট ইজ হেভিয়ার দেন হাইড্রোজেন সবকিছুই আসছে এই ফিউশন রিঅ্যাকশনস ইনসাইড স্টার। তার মানে আমাদের আর্থটাও ফর্ম হয়েছে কোথার থেকে? এই একটা এক্সপ্লোশন থেকে। অ্যাজ ইন স্টেলার এক্সপ্লোশনের পরে যে টুকটাক টুকিটাকি বাকি রয়ে গেছিল সেগুলাই কুল ডাউন করে করে বাকি প্ল্যানেটস এন্ড এভরিথিং ফর্মড হয়েছে। নাও আমরা যদি থিওরি অফ এভলিউশনের দিকে তাকাই, আর্থটা ইনিশিয়ালি এমটি ছিল, আস্তে আস্তে সিঙ্গেল সেল অর্গানিজম থেকে গ্রো করতে করতে আমরা আজকে এই পর্যন্ত আসছি। এখন ইফ উই ট্রেস ব্যাক টু আওয়ার রুটস, আর্থটাই ফর্ম হয়েছে স্টারের এক্সপ্লোশন থেকে। আমরা আসছি আর্থ থেকে, তার মানে আমাদের আর্থটাকে স্কিপ করে যদি একদম স্টার পর্যন্ত যাই, হোয়াট আর উই মেড আপ অফ? উই আর অল মেড অফ স্টার ডাস্ট। এই জন্য নীল ডিগ্রাস টাইসনের একটা খুব ফেমাস কোট আছে, হি সেজ আ লট, নট অনলি আর উই ইন দ্য ইউনিভার্স ইজ ইন আস বিকজ উই আর অল মেড আপ অফ স্টার ডাস্ট। এখন এই যে ক্লাসিফিকেশনটা, এটা আমি আরেকটু সিম্পলিফাই করে দিয়ে দিব। নাও উই হ্যাভ টু অ্যাড্রেস দিস কনসেপ্ট। সবাই একটু নোটিস করে দেখো, এই ডায়াগ্রামটাকে আগে একটু সিম্পলিফাই করি। This shows the absolute magnitude of stars, as in the y-axis, plotted against their temperature. Guys, absolute magnitude টা basically কি? Brightness point করে। Their scales are somewhat unusual in that negative magnitudes and hence bright stars are at the top. Negative গুলা টপে থাকে, high temperatures are to the left. সবসময় আমরা গ্রাফ যখন নরমালি আঁকি, খেয়াল করে দেখো গ্রাফে কিন্তু এটা অরিজিন আস্তে আস্তে জিরোর থেকে বাড়তে থাকে। But do you see the discrepancy here, everyone? এই জায়গায় it's increasing, কিন্তু কোন সাইডে খেয়াল করে দেখো তো, it's increasing but to the left. আর লেফটেও যখন বাড়তেছে, বাড়ার কিছু কাহিনী আছে। নোটিস করে দেখো, ইন্টারভেলস গুলো যদি আমি সেম কনসিডার করি, ইভেন উইথ দ্য সেম ইন্টারভেলস, এতটুকু ইন্টারভেলে 2500 থেকে 5000, তুমি বলবো ওকে ফাই, তাহলে 2500 করে ইনক্রিজ করতেছে, কিন্তু 5000 থেকে নেক্সটে কত হওয়া উচিত ছিল? যদি 2500 হতো 7500, look at the value 10000, তারপরে 20000, logarithmic. exactly এই স্কেলটাকে is what we call logarithmic scale. Guys, why do you think they have used a logarithmic scale and not an arithmetic scale? Any ideas? তোমার কি মনে হয়, তোমার লজিক কি? একটু ডিসকাস করতে হবে এই জিনিসগুলো। এভরিওয়ান একটু ট্রাই করবা প্লিজ। নাহলে স্যার বলে গ্রাফটা অনেক বড় হয়ে যেত। গ্রাফটা ফার্স্ট অফ অল এতই বড় হয়ে যেত,
যে এটা তুমি এই এক পেজের ভিতরে কখনোই কভার আপ করতে পারতে না। তাহলে অ্যান্সার যদি দেয় এক্সপ্লেইন ওয়াই HR diagram has a logarithmic scale for temperature and not arithmetic scale, কি অ্যান্সার দিবা যে স্টারদের একটা হিউমাঙ্গাস রেঞ্জ অফ টেম্পারেচারস আছে, যে সব টেম্পারেচার তোমার অ্যারিথমেটিক স্কেলে প্লট করা পসিবল না, দ্যাটস ওয়াই উই নিড এ লগারিথমিক স্কেল। অ্যান্সার পাইছো সবাই? Yes, sir. ওকে ফাইন। তারপর দেখি নোট দ্যাট বলো আরেকটা রিজন আছে যে আমার y অ্যাক্সিসটাও একটা লগারিদমিক স্কেল, তার জন্য x অ্যাক্সিসটাও লগারিদমিক স্কেল। নট নেসেসারি ম্যাগনিটিউড তো y অ্যাক্সিস ডাবল লগারিথমিক হলে যে x অ্যাক্সিস লগারিথমিক হতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই, বুঝছো? Note that the temperature scale is logarithmic. The temperature halves each horizontal unit. এখান থেকে গেলে হাফ হইতে থাকে। আচ্ছা, this is necessary, কেন necessary অলরেডি কিন্তু বলছি, to display the wide range of temperatures on one graph. একটার ভিতরে দেখানোর জন্য এই ভেজাল আমাদের করতে হয়। তারপর দেখি there are slightly different versions of this diagram. First of all, this is not a graph. HR এর পরের ওয়ার্ডটা হলো diagram. দেখি the y-axis may be intensity rather than absolute magnitude. Y-axis এ তোমার intensity দিয়েও গ্রাফ দিতে মানে ডায়াগ্রাম দিতে পারে, in which case a logarithmic scale is used. The x-axis may give the star spectral type O, B, A, etc. Both axes have scales relative to the sun. দুইটাই কিন্তু relative to the sun. এই যে জিরো যে দেখতেছো, জিরোটা কাকে করেসপন্ড করে? 0 or 1 basically corresponds to the sun. সানের কনটেক্সটে আমরা লুমিনোসিটি আর টেম্পারেচার মেজার করি। The y-axis would show intensity relative to the sun, a value of 2 indicating a star twice as intense as the sun. যদি intensity দিয়ে দেয়। The x-axis would show temperature relative to the sun, a value of 2 indicating star twice as hot as the sun. আচ্ছা, এই জিনিসটাই আমরা একটু প্রপার ডায়াগ্রামে দেখি। চারটা পয়েন্ট যদি দেখি, এটাকে আমরা বলি টপ রাইট, বটম রাইট, টপ লেফট, বটম লেফট। সো টপ রাইটের স্টারস গুলা কি হয় দেখি তো, রাইটে যখন যাচ্ছ টেম্পারেচার কম, সবসময় এই এইচআর ডায়াগ্রামে মাথায় রাখবা রাইটে টেম্পারেচার কম, রাইটে টেম্পারেচার কম দেখে দ্য স্টার ইজ কুল। কিন্তু রাইটে যেহেতু টপ বলছো, উপরে যাওয়া মানে কি ওর কিন্তু নেগেটিভ, দেখো যত নেগেটিভ হবে তত কিন্তু তোমার ইয়ে বেশি, ব্রাইটনেস বেশি, দ্যাটস ওয়াই ইটস ব্রাইট। বটমের দিকে যাও, বটমেও কিন্তু as long as you are towards the right it's still cool, কিন্তু যেহেতু নিচে চলে আসছো absolute magnitude পজিটিভ হয়ে গেছে, এই জন্য the star is dim. The same thing applies for top left and bottom left. Guys, এটা দিয়ে আমি জাস্ট এইচআর ডায়াগ্রামটাকে ডেসক্রাইব করলাম যে টপ লেফট বটম লেফট, সরি টপ রাইট বটম রাইট, টপ লেফট বটম লেফট বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে। Did you all get this idea, everyone? Guys, basic overview. হ্যাঁ বলো স্যার। আচ্ছা স্যার, লুমিনোসিটির উপর কি মানে যে অ্যাবসলিউট ম্যাগনিটিউডটা কি ডিপেন্ড করে না? স্যার অ্যাবসলিউট ম্যাগনিটিউড তো জাস্ট একটা নাম্বার ফর লুমিনোসিটি। লুমিনোসিটির ভ্যালু না লিখে আমরা অ্যাবসলিউট ম্যাগনিটিউড দিয়ে লুমিনোসিটিকে রিপ্রেজেন্ট করি, বুঝতে পারছো? ওকে স্যার। এই যে দিস ইজ দ্য আইডিয়া। ওকে, এখন ইউ মাস্ট বি ওয়ান্ডারিং এই যে ও বি এ এফ জি কে এম এইগুলা হলো স্টারের ক্লাসিফিকেশন। এখন ক্লাসিফিকেশনটা মেমোরাইজ করার জন্য আমি বানাই নাই এটা, কিছু সায়েন্টিস্টরা দে কেম আপ উইথ দিস। Probably the most famous mnemonic for remembering the order is oh be a fine girl or guy kiss me. আমি বানাই নাই, এই যে দেখো ও বি এ এফ জি কে এম, তো জিটা গায়ে হইতে পারে গার্লও হইতে পারে। নাও দিস ইজ দ্য ওয়ে টু রিমেম্বার দ্য স্পেকট্রাল ক্লাস। এখন কোনটার কালার কি সেটা একটু মনে রাখা দরকার। ও করেসপন্ডস টু ব্লু একদম লেফটেরটা, আর এম corresponds to red. I hope you all remember সেদিন আমরা ডিসকাস করতেছিলাম যে আর্থে বসে যখন আমরা ব্লু আর রেড নিয়ে কথা বলি, রেডটা পয়েন্ট করে খুব হাই টেম্পারেচারের দিকে, রাইট? কিন্তু when it comes to blue, ব্লু শুনে মনে হয় খুব কুল আর ঠান্ডা,
That is not the case when it comes to stars. স্টারদের কনটেক্সটে রেড কোনো টেম্পারেচারে না, খুব লো টেম্পারেচার, আর ব্লু হলো অনেক হাই টেম্পারেচার। দ্যাটস ওয়াই স্পেকট্রাল ক্লাসে এই যে দেখো কুলেস্ট হলো রেড আর হটেস্ট হলো ব্লু। গাইস এই টার্মস গুলো সবাই বুঝতে পারতেছো? আর মাঝামাঝি যদি কোথাও থাকো ইয়েলো ইয়েলো হোয়াইট এদিকে, এটা কোন দিকে পয়েন্ট করে? দিস পয়েন্টস টুয়ার্ডস আওয়ার সান। আমাদের সানের কালার এই ইয়েলো হোয়াইট ইয়েলো অরেঞ্জের এদিকে না, ইয়েলোর দিকে যদি হয় তাহলে এই যে এফ জি এদিকে থাকবে আমাদের সান, ইয়েলোর দিকে। স্যার কনসেপ্টটা বুঝলাম না স্যার। কি বুঝলা না? স্যার এই যে ও বি এ এগুলো কি স্যার? নাম নাম জাস্ট স্যার এই ওয়ার্কশিটগুলো ক্লাসরুমে কবে দিবেন? আমি একটু আরো সিম্পলিফাই করতেছি পুরো জিনিসটা, তারপর দিয়ে দিব। কিসের নাম স্যার? লাইট ফ্রম স্টার্স গুলো হয়ে গেছে, লাইট ফ্রম স্টার্স আর ডান। আমি এই লেকচারটাকে যেরকম, এটা তো অনেক বেশি কমপ্লিকেটেড, এটাকে আরেকটু সিম্পলিফাই করে এক্সামের জন্য যেটা একদম দেখেই তুমি অ্যান্সার করে দিতে পারো ওই ফরম্যাটে নিয়ে আসতেছি। 2-1 দিন লাগবে, তাহলে দিয়ে দিতে পারবো। লাইটেরটা ডান, লাইট যা আছে তাই। এই ক্লাসিফিকেশনটাতে একটু আমার চেঞ্জ আনতে হবে। আচ্ছা, তোমাদের যদি এখানে প্রবলেম হয় গাইস, এই কালার ইউজ না করে আমি কালারের জন্য বা ক্লাসের জন্য এক একটা নাম দিলাম। সব থেকে হটেস্ট স্টার যার কালার হলো ব্লু, তাকে আমি কোন ক্লাসে রাখলাম? ও। দের ইজ নো মিনিং ফর ও, ও ইজ জাস্ট দ্য নেম অফ দ্য ক্লাস যেটার ভিতর ওকে আমি রাখছি। সবাই বুঝছো কি বললাম? যাদের এই ও বি এতে প্রবলেম ছিল, ইয়েস স্যার। এইগুলো জাস্ট দ্য নেম অফ দ্য ক্লাস, দ্যাটস ইট। ওকে, এখন দেখি, when the absolute magnitude and temperature of stars are plotted on an HR diagram, we find that most of the stars fall on a diagonal band. This is the diagonal band that we talk of. Band from top left to bottom right of the diagram. Top left থেকে bottom right of the diagram. These are known as main sequence. Guys, তাহলে আমি যদি এই জায়গায় একটা স্টারকে পয়েন্ট করে তোমাকে বলি, ওকে ডেসক্রাইব করো in terms of its luminosity and temperature. গাইস আই হোপ সবাই করতে পারবা, কোনো কিচ্ছু না ছাড়া, কিচ্ছু দেওয়া ছাড়া আমি কিন্তু তোমাকে এই স্টারটার ডেসক্রিপশন জিজ্ঞেস করলে আই থিংক ইউল বি এবল টু অ্যান্সার দিস। দিস ইজ বটম রাইট। রাইট Cool dim. দিস ইজ কুল, Cool and dim. বটম লুমিনোসিটি কম মানে ডিম, তাহলে ওর ডেসক্রিপশন হবে কুল অ্যান্ড ডিম। গাইস এবারটা বুঝতে পারছো সবাই? এভরিওয়ান, I think this is the best representation I can think of. দেখো তো একসাথে চারটা জিনিস রিপ্রেজেন্ট করতে পারে। এইচআর ডায়াগ্রাম, স্পেকট্রাল ক্লাস এগেইনস্ট অ্যাবসলিউট ম্যাগনিটিউড, স্পেকট্রাল ক্লাস এগেইনস্ট লুমিনোসিটি, টেম্পারেচার এগেইনস্ট অ্যাবসলিউট ম্যাগনিটিউড, টেম্পারেচার এগেইনস্ট লুমিনোসিটি। যে কোনোটাই হতে পারে। এটা কিন্তু এক্স অ্যাক্সিসই দেখো, টেম্পারেচার যেহেতু হরিজন্টাল আছে, দিস ইজ স্টিল ইন দ্য এক্স অ্যাক্সিস। সবাইকে বুঝতেছো এই এভাবে দেওয়ার মিনিং কি? স্যার এখানে এক্স গুলো দেখে মাথা নষ্ট হয়ে গেছে, এটা কি করব বুঝতেছি না। কি দেখে মাথা নষ্ট হয়ে গেছে বুঝি নাই। এখানে চারটা অ্যাক্সিস কেমন? আচ্ছা তাহলে আমি চারটা অ্যাক্সিসকে ব্রেক ডাউন করে দেই তোমাদের জন্য। ওকে, লেট মি ব্রেক ডাউন দ্য 4 অ্যাক্সিস ফর ইউ। স্যার স্পেকট্রাল ক্লাস কি কালারটা বোঝায়? স্পেকট্রাল ক্লাস নট জাস্ট কালার, ঠিক আছে? স্পেকট্রাল ক্লাস কালার অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচার দুটাই বোঝায়। বুঝছো? জি স্যার। ওকে, কি কি হতে পারে? আমার অ্যাবসলিউট ম্যাগনিটিউড এগেইনস্ট টেম্পারেচার, লুমিনোসিটি এগেইনস্ট টেম্পারেচার, তারপরে অ্যাবসলিউট ম্যাগনিটিউড এগেইনস্ট স্পেকট্রাল ক্লাস, লুমিনোসিটি এগেইনস্ট স্পেকট্রাল ক্লাস। দ্যাটস ইট। আমি যদি এই চারটা সেপারেটলিও আঁকি, প্লিজ কেয়ারফুলি শুনো আমার কথা, আমি যদি এই চারটা গ্রাফ তো না, মাই ব্যাড, ইউ শুড নেভার কল ইট আ গ্রাফ, দিস ইজ অলওয়েজ এ ডায়াগ্রাম। আমি যদি এই চারটা ডায়াগ্রাম সেপারেটলিও আঁকি, হোয়াট শেপ উইল আই গেট? এই যে মাঝখানে যে জিনিসটা আছে এক্স্যাক্টলি এই শেপে আমি পাবো এভরি সিঙ্গেল টাইম।
কোনো ডিফারেন্স নাই, জাস্ট রিপ্রেজেন্টেশনটা অ্যাজ ইন ভ্যালুস গুলা বোঝার জন্য আই নিড দিস অ্যাক্সিস, আদার দ্যান দ্যাট এই অ্যাক্সিসের আর কোনো কাজ নাই। ও আচ্ছা আচ্ছা। বুঝছো হ্যাঁ, গাইস? যাদের যাদের কনফিউশন আছে প্লিজ স্টার্ট ক্লিয়ারিং। টেম্পারেচার অ্যাক্সিসটা নিচেও দিতে পারতো, জাস্ট স্ল্যাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচার নিচে দেই আর উপরে দেই, হোয়াট ডিফারেন্স ডাজ দ্যাট মেক? ইটস স্টিল ইন দ্য এক্স অ্যাক্সিস। উপরে দেওয়া মানে কি ওয়াই অ্যাক্সিস হয়ে গেল? নো। আচ্ছা, এবার বুঝছো? ওকে, there are two other clusters of stars on the HR diagram. দুইটা আরো ক্লাস্টার আছে। A group of cool red stars that are bright. Since they are cool, they must be very large to be so bright. Typically, their diameters are 10 to 100 times that of the sun, known as red giants. red giant দিকে যদি তাকাই দেখবা ও কুল, ঠান্ডা কিন্তু কিন্তু আবার ব্রাইট। ব্রাইট হয়েও কেমনে এত কুল হতে পারে? বিকজ তুমি বলবো ব্রাইট হলে কুল হতে সমস্যা কি, ওরা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি? নো। আমি যদি ইকুয়েশনটা দেখি, স্টিফেন বোলসম্যান ল যেটা, লুমিনোসিটি ইকুয়াল সারফেস এরিয়া সিগমা টি পাওয়ার 4। এখন ইউ মাস্ট বি ওয়ান্ডারিং। স্যার জি স্যার বলেন। আপনি কিছু লিখছেন? হ্যাঁ লিখছি তো, আসে নাই? আচ্ছা এখন আসছে। ওকে, এদের টেম্পারেচারটা কম, টেম্পারেচার কম হলে তো এই লুমিনোসিটিও কম হওয়ার কথা, বাট তারপরও এত ব্রাইট কেমনে? কোয়াইট ব্রাইট কিন্তু, বিকজ সারফেস এরিয়াটা অনেক বেশি। তাহলে টেম্পারেচার কম হওয়ার কারণে লুমিনোসিটির ডিক্রিজটাকে কম্পেনসেট করে ফেলতেছে কে? ওর সারফেস এরিয়া। এই জন্যই তো ওর নাম হলো জায়ান্ট। তাহলে এখান থেকে হোয়াট is our takeaway point? The takeaway point is luminosity doesn't only depend on temperature. Luminosity also depends on surface area. কারণ টেম্পারেচার কম হওয়ার কারণে যদি লুমিনোসিটি কমে যাবে ভাবো, that is not the case. যদি ওর সারফেস এরিয়া অনেক বড় হয়, it can have a large luminosity. Guys, এত পর্যন্ত ক্লিয়ার? প্রবলেম আছে। বলো। আচ্ছা স্যার, যে স্টিফেন বোলসম্যান ল জানি আমাদের বলে না যে লুমিনোসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার টু দি পাওয়ার 4, বলো তো। রাইট? হ্যাঁ হ্যাঁ বলো তো, বলে। আচ্ছা স্যার, এখানে যদি আমি ইকুয়ালস টু আনি তাহলে তো এখানে একটা যে স্টিফেন বুঝি না, আরেকবার বলো। বললাম যে স্যার এখানে যদি আমি মানে প্রপোর্শনাল সাইনটা সরাই, দ্যাট টাইম তো একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করতে হয়। ওই কনস্ট্যান্টটা হচ্ছে স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্ট। ওইখানে আবার সারফেস এরিয়া কিভাবে আসলো? তুমি তো তাহলে লই ভুলে খেয়ে বসে আছো। হোয়াট ইজ দ্য ল? এখন কি হ্যাঁ স্যার ওইটাই। দেখাবো? এর তো লেকচার শেষ করে আসছি, তুমি যদি এখন লেকচার ভুলে যেয়ে থাকো, ইউ ক্যানট জাস্ট মেক আপ ইউর মাইন্ড র্যান্ডমলি, তাই না? এটা তো আমি অলরেডি দেখাই ফেলছি। স্টিফেন বোলসম্যান ল এর ভিতরে কি সারফেস এরিয়া নাই? স্টিফেন বোলসম্যান ল এভাবে লিখছি, তুমি লেকচারটা প্লে করে দেখো। ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সারফেস এরিয়া, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার টু দ্য পাওয়ার 4, দুটোকে কম্বাইন করলে আচ্ছা হয়। ওকে স্যার, তাহলে ঠিক আছে। ওকে, এটা নিয়ে ক্যালকুলেশনও করছি, তাই না? 2-3টা ক্যালকুলেশন করছি ক্লাসের ভিতরে। নেক্সট আসো, কয়েকদিন পরে এক্সাম গাইজ, এভাবে ভুলে যায় না জিনিসগুলা, 2 দিন আগে দেখছি মাত্র। তারপর দেখি a group of hot white stars that are dim. আচ্ছা, হট বাট ডিম, আমরা তো জানি। আরেকবার লটা লিখি। লুমিনোসিটির পুরো ইকুয়েশনই তো 4 পাই r স্কয়ার সিগমা t পাওয়ার 4, দিস ইজ দ্য হোল ইকুয়েশন। দেখো আমি বললাম হট অ্যান্ড ডিম। হট যদি হয় টেম্পারেচার তো হাই, টেম্পারেচার হাই হলে লুমিনোসিটিও হাই হওয়ার কথা, তাহলে আবার ডিম কেন? হোয়াট ইজ দ্য আদার ফ্যাক্টর? হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? সারফেস এরিয়া অনেক বেশি কম। এক্স্যাক্টলি, সারফেস এরিয়া অনেক কম। অনেক কম দেখেই তো ওর নাম হইলো ডোয়ার্ফ। এই ডোয়ার্ফ ওয়াটার মানে কি? যে ওর সারফেস এরিয়া অনেক কম। সারফেস এরিয়া কম হওয়ার কারণে, মানে টেম্পারেচার জানা বেশি, তার থেকে সারফেস এরিয়া অনেক কম, দ্যাটস ওয়াই ওর লুমিনোসিটিও কম। গাইস, এবার কি সবাই বুঝতে পারছো এভরিওয়ান?
Yes, sir. আচ্ছা এটার সাইজ কি ডিটারমাইন করতেছে? প্রাইস বুঝি নাই। মানে এটার সাইজ কেমনে ডিটারমাইন হচ্ছে? মানে একটা স্টার যে ব্রাইট হবে না না এটা বুঝতে পারতেছি, বাট একটা স্টার যে বড় হবে না ছোট হবে এটা কেমনে বুঝবো? তোমার কথা বুঝি নাই, মানে বড় হবে না ছোট হবে মানে বুঝি নাই। মানে একটা স্টার যদি মনে করেন যে যেটার ব্রাইটনেস কম, মনে করেন যে হোয়াইট ডোয়ার্ফস আর জায়ান্টস, তো এটার ভিতরে লাইক ডিফারেন্সটা যে সাইজ এটা কেমনে বুঝবো? হোয়াট ইফ ইটস ডিফারেন্স ইন টেম্পারেচার? টেম্পারেচার তো আমি খুব ইজিলি I see. টেম্পারেচার তো খুব ইজিলি আমি ফিগার আউট করতে পারি। আগের জিনিসগুলো তো ইন্টার রিলেটেড রে বাবা, তুমি একদম একটা টপিক বন্ধ করে সুইচ অফ করে তো নেক্সটে আসতে পারো না। আমি তো একটা সিকোয়েন্স ফলো করতেছি, তো তোমার ওই সিকোয়েন্সটা ফলো করা উচিত। আমরা যদি ওয়েন্স ল রিকল করি, ল্যামডা ম্যাক্স টি ইকুয়ালস কনস্ট্যান্ট, আমি তো খুব ইজিলি ল্যামডা ম্যাক্স আরতে বসে ফিগার আউট করতে পারি। সো ল্যামডা যে ম্যাক্স লাইটটা রিলিজ করতেছে আমি টেম্পারেচার পেয়ে গেলাম। ওয়েট, আমি ল্যামডা ম্যাক্স থেকে টেম্পারেচার পেয়ে গেলাম। ইজি, এতটুকু বুঝছো? স্পেকট্রাল লাইন্স থেকে আমি ল্যামডা ম্যাক্স পেলাম, বা স্পেকট্রাম থেকে ল্যামডা ম্যাক্স পেলাম, ল্যামডা ম্যাক্স থেকে আমি ওয়াইন্স ল ইউজ করে টেম্পারেচার পেয়ে গেলাম। দেন I use this temperature to calculate the luminosity. Luminosity equals, in fact, luminosity আমার এভাবেই বের করতে হবে এমন কোনো কথা নাই। আমি যদি চাই আমি কিন্তু ইন্টেন্সিটি ইউজ করে বের করতে পারি। There are several ways. So আমি এই টেম্পারেচার পেলাম, লুমিনোসিটিও পেলাম আমার স্টিফেন বোলসম্যান ল থেকে। এখন আমি দুইটাকে কম্পেয়ার করি, তাহলেই বুঝতে পারবো। বুঝছো? মানে স্যার এক একটা সিকোয়েন্স মেইনটেইন করার পর we jump to a conclusion. হ্যাঁ, কিন্তু এখনো কোনো কনক্লুশনই তো আসে নাই। আনাফের কোয়েশ্চেন ছিল যে হোয়াইট ডোয়ার্ফ কেমনে বুঝলাম? আই ক্যান ক্লিয়ারলি সি ওর টেম্পারেচার কত, 1। টেম্পারেচার এত হাই হইলে ওর তো লুমিনোসিটি অনেক হাই হওয়ার কথা, বাট আমি মেজার করে দেখতেছি ওর ব্রাইটনেস অনেক কম। ব্রাইটনেস কম তাহলে কার কারণে? টেম্পারেচার যে বেশি এটা নিয়ে কোনো ডাউট নাই, এটা আমি জেনে গেছি, কিন্তু ব্রাইটনেস কম তাহলে আর কার কারণে হইতে পারে তুমি বলো? ওর সারফেস এরিয়া কম দেখে। Surface area, হ্যাঁ। সারফেস এরিয়া কম কি একটা জায়ান্ট স্টারের হয় নাকি একটা ডোয়ার্ফ স্টারের? অফকোর্স ডোয়ার্ফ স্টারের। আচ্ছা বুঝলাম। এবার বুঝছো? হ্যাঁ ওকে, তাহলে আমাদের লাইফ সাইকেল অফ স্টারস গেল, ক্লাসিফিকেশন অফ স্টারস গেল। আচ্ছা, এখন উই হ্যাভ টু মুভ অন টু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। লেটস ডু অ্যান ওভারভিউ, ওকে, অফ দ্য হোল অ্যাস্ট্রোফিজিক্স। একদম ফার্স্ট থেকে আমি অ্যাস্ট্রোফিজিক্স এর একটা ওভারভিউ দেখি। Because next topic এ যাওয়ার আগে you need to have a visual representation in your mind যে exactly what is it that's going on here. Let me share my screen. Of studying and calculating, learning about motion and fluids, space, the final frontier. We're all voyagers on a mission to understand the universe using the power of physics. And even though we've been doing it for centuries, there's so much we have to learn about the cosmos. Some of the most exciting research in physics today is being done by astrophysicists and cosmologists. আচ্ছা, দুইটা টার্ম, এটা তুমি ও লেভেল যদি কেউ এখানে ও লেভেল নতুন স্পেসিফিকেশনে দাও না, আই এম গেসিং যদি নতুন স্পেসিফিকেশনে দাও ইউড সি নতুন বইতে 91 সিলেবাসের বইতে দেয়ার আর টু চ্যাপ্টার্স, একটা নাম হলো অ্যাস্ট্রোফিজিক্স আর একটা নাম হলো কসমোলজি। এখন অ্যাস্ট্রোফিজিসিস্টদের কাজ কি আর কসমোলজিস্টদের কাজ কি? অ্যাস্ট্রোফিজিসিস্টরা কি নিয়ে ডিল করে দেখো? ফিজিক্স অফ সেলেস্টিয়াল বডিজ সাচ অ্যাজ প্ল্যানেট, স্টারস এন্ড গ্যালাক্সিজ। এটা হলো অ্যাস্ট্রোফিজিক্সের কোর আইডিয়া। বাট when it moves on to cosmology, cosmology ডেফিনিশনটা কি? স্টাডি অফ দ্য ইউনিভার্স ইটসেলফ, কোনো স্পেসিফিক বডি না, as in the origin of everything, যে সবকিছু কোথা থেকে আসলো। that is the main purpose of cosmologists, যে স্পেসিফিক কোনো বডি নিয়ে না। তার মানে অ্যাস্ট্রোফিজিক্স কসমোলজির একটা পার্ট বলতে পারো। সবাইকে বুঝতে পারতেছো এভরিওয়ান টার্মস গুলা? সো এখান থেকে আমরা দুইটা কনসেপ্ট দেখলাম, একটা হলো অ্যাস্ট্রোফিজিক্স কি নিয়ে ডিল করে, আর একটা হলো কসমোলজি কি নিয়ে ডিল করে। একবার লাস্ট আরেকবার বলতেছি, অ্যাস্ট্রোফিজিক্স বেসিক্যালি ডিলস উইথ celestial bodies like stars, planets and everything, just specific কিছু bodies নিয়ে, whereas cosmology studies the universe
and everything in it. তাহলে ওই সেন্সে we can say astrophysics belongs in cosmology. All and ask questions about the origin of everything as well as its future. আচ্ছা একটু পজ করলাম. What do you mean by as well as its future? Future এই কনটেক্সটে কি মিন করতেছে everyone? We have a topic. স্টারের Star হোয়াইট ড্রফ ব্ল্যাক ড্রফ হবে ওটা না তাহলে তো এটা ইউনিভার্সটা এন্ড হবে বাট ইউনিভার্স ফিচারে কি হবে আর কি absolutely right. যেরকম আমি যদি এক্ষণের কথা জিজ্ঞেস করি right now our universe is expanding আর expanding যে এটা নিয়ে কোনো ডাউট নাই একদম we are 100% sure about that the universe is expanding কোনো ডাউট নাই কারো মাথায় কোনো ডাউট নাই in the scientific community everyone is absolutely certain. Now how long will it keep on expanding? Will it keep on expanding forever or will it come to a certain size and then stop expanding or একটা certain size reach করার পরে will it start to contract? This is a very important topic that we'll address in our chapter called Fate of the Universe. আজকে আমরা Fate of the Universe ডাইরেক্টলি দেখবো না যেই টপিক আছে we are just touching these topics today. প্রত্যেকটা নিয়ে সেপারেটলি একটা দিন ধরে আমরা অ্যালোকেট করব এটা শেষ করতে সেপ্টেম্বরের ভিতরে আমাদের পুরো সবকিছু শেষ হয়ে যাবে ইউনিট 5 ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট কিন্তু সবকিছু শেষ করা আর প্রপারলি শেষ করার ভিতরে একটা ডিফারেন্স আছে আমি খালি র্যান্ডমলি একটা চ্যাপ্টার শেষ করে যেতে যাচ্ছি না what I actually want is for you all to visualize the whole thing in the proper chronology কোনটার পরে কোনটা হচ্ছে যেরকম আজকে আমি দেখলাম যখন আমি ক্লাসিফিকেশন অফ স্টারস বলতেছি লিটারালি লাস্ট ক্লাসে আমরা ওয়াইনস ল নিয়ে কথা বললাম স্টিফেন বোলসম্যান নিয়ে কথা বললাম তোমাদের কারো মাথায় স্টিফেন বোলসম্যান ল নাই ওয়াইনস ল নাই এগুলা তো স্ট্যান্ডঅ্যালোন টপিকস না প্রত্যেকটা টপিক প্রত্যেকটার সাথে রিলেটেড বিকজ এভরিথিং ডিপেন্ডস ইন অ্যাস্ট্রোফিজিক্স তুমি যদি এভাবে মাঝখানে গ্যাপ ক্রিয়েট করতে থাকে তোমার কনসেপ্টে তো কিছুই শেষ হবে না ঠিকমতো এই জন্য আমি একটু স্লোলি যাচ্ছি প্লিজ স্টপ মি আর আস্ক মি রাইট অ্যাওয়ে যেরকম কোয়েশ্চেনই মাথায় অ্যারাইজ করুক আইল ট্রাই টু অ্যান্সার অল অফ দেম আই সেড আইল ট্রাই বিকজ দিস ইজ নট অ্যান এক্সাক্ট সায়েন্স সেট সবকিছুই হাইপোথেটিক্যাল যদি এটা হয় যদি এটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই তখন এই জিনিসটা হতে পারে এই জন্য আমার নলেজ যেরকম লিমিটেড সায়েন্টিস্টদের নলেজ তার থেকে তো আমার নলেজ আসছে তাদের নলেজ লিমিটেড বিকজ the universe is so large and there is so much more to explore যেটা তোমাকে লাস্ট দিনও বলতেছিলাম আমরা চোখে যা দেখি that only constitutes 5% of the universe চোখে দেখি মানে কিন্তু খালি লিটারালি চোখ দিয়ে দেখি না যা ডিটেক্ট করতে পারি like with all the modern equipment that we have at our disposal সবকিছু দিয়ে যা ডিটেক্ট করতে পারতেছি visible and invisible right যে কোনো form of radiation যাই ডিটেক্ট করতেছি that only makes up only 5% of the universe 95% is unknown territory যেটা কোথায় যায় জানো dark matter আর dark energy will cover everything দেখি It's their job and yours to continue looking into the night sky, searching for answers using the tools and knowledge that physics can provide. Before we can talk about something as big as the universe, we need to be able to describe just how big it is. When talking about things on Earth, we typically use measurements in the range of nanometers to kilometers. আচ্ছা আর্থের ভিতরে বসে আমাদের যত মেজারমেন্টস এন্ড এভরিথিং এটা রেঞ্জটা কিসে থাকে ন্যানোমিটার ন্যানোমিটারের কি হয় গাইস ন্যানোমিটারে আমরা আর্থে বসে কি মেজার করি কেউ বলতে পারবা একটা এক্সাম্পল বলতে পারবা atoms আর অবভিয়াস কিছু atoms is correct absolutely right 100% wavelength good very good excellent আমি ওয়েভলেন্থই শুনতে যাচ্ছিলাম ওয়েভলেন্থ কার ওয়েভলেন্থ অফ লাইট যেরকম ভিজিবল লাইটের হলো 400 to 700 ন্যানোমিটার দেন উই মুভ অন টু কিলোমিটারের রেঞ্জে যেরকম এক দেশ থেকে আরেক দেশের ডিসটেন্স আমরা কিলোমিটারে মেজার করি দেখি নেক্সটে But when space is the whole big distance, I could say that the nearest star to the Earth. You remember guys তোমাদেরকে এইটার একটা কনটেক্সট বলছিলাম প্রক্সিমা সেন্টারির ডিসটেন্স yes আমার ফ্রেন্ডের বিয়ের এক্সাম্পল যেটা বলছিলাম Besides the sun, is 4 times 10 to the 13th kilometers from us. But that's a mouthful for something that's basically right next door, in cosmic terms. So it's easier to say that this star, Proxima Centauri, is 4.2 light years from Earth.
গাইজ আমি কিন্তু পুরোটার একটা ওভারভিউ দিচ্ছি ফার্স্ট থেকে যা বলছি বিকজ আই জাস্ট ফেল্ট যে আগের কিছুই তোমাদের মনে নাই আর রিলেট করতে পারতেছো না, এজ ইন লিংক করতে পারতেছো না। নাও লাইট ইয়ারটা কি? লাইটের পরে ইয়ার দেখে ডোন্ট থিঙ্ক ফর ওয়ান্স দ্যাট ইটস আ ইউনিট অফ টাইম। লাইটের পরে ইয়ার থাকলেও ইটস আ ইউনিট অফ ডিস্টেন্স। এন্ড হোয়াট ইজ দিস ডিস্টেন্স? It's the distance that light travels in 1 year. ভ্যালুটা হলো 9.5 times 10 to the power 15. A light year is a unit of length, with 1 light year Meters. equals the distance that light would travel in a vacuum in 1 year. If you take the speed of light, about 300 million meters per second, and multiply by how many you find that 1 light year is approximately 10 to the 16th meters, or 10 million. 10 to the power 16. আচ্ছা 9.5 times 10 to the power 15. 9.5 টাকে যদি আমি রাউন্ড অফ করে 10 করে ফেলি তাহলে কত হয়ে যায়? 10 to the power 16 হয়ে যায়। গাইস বুঝতে পারছো সবাই কি বললাম? আমাকে আবার এখানে করে দেখাই দিতে হবে 15 আর 16 এর ব্যাপারটা? No, sir. Billion meters. To give you a sense of scale, it takes light just over 8 minutes to travel from the sun to the earth. এটাও কিন্তু আমরা ডিসকাস করছি 8 মিনিটস লাগে। তাহলে লাইটের সান থেকে আর্থে ট্রাভেল করে আসতে যদি 8 মিনিট লাগে তাহলে লাইট ইয়ার্স এর মতো লাইট মিনিটস হতে পারে না। তাহলে সান আর আর্থের মাঝখানে লাইট মিনিটস এর ডিসটেন্স কত হবে? 8.3 লাইট মিনিটস। সবাই বুঝতে পারলে এই পার্টটা? Yes. And the Milky Way is roughly 100,000 light years in diameter. Sometimes we also use a unit called parsec. কালকে আমাকে কে জানি জিজ্ঞেস করতেছিল যে বইতে পারসেক পাইছো, কে জিজ্ঞেস করছিল আমাকে এটা? আছো আজকে ক্লাসে? Yes, sir. Ishraq. হ্যাঁ রাইট, এই যে তোমার পারসেক ইজ অলসো অ্যানাদার নন এসআই ইউনিট অফ ডিসটেন্স Equal to 3.26 light years. এই তো ভ্যালু পেয়ে গেল 1 পারসেক ইকুয়ালস টু 3.26। হ্যাঁ বলো। স্যার আপনি যখন পজ করেন না ভিডিওটা আবার প্লে করলে সাউন্ডটা কেমন যেন ডিস্টর্টেড হয়। তাহলে কি করব? আমার তো প্রথম 2-1 সেকেন্ড কিছু বুঝতে পারি না। তাহলে কি আমি আবার রিওয়াইন্ড করে তারপরে পজ মানে আনপজ করব? হ্যাঁ স্যার 5 সেকেন্ড। আচ্ছা Parsec, which is equal to 3.26 light years. Now, when we say that Proxima Centauri is 4.2 light years away, this also means that when we look at the star through a telescope, we're seeing what Proxima Centauri looked like 4.2 years ago. It takes light that long to get here from Proxima Centauri, so we'll never know what that star or any star or other distant object looks like at this exact moment. This means that as we observe celestial objects far away, we look into the past to see what stars looked like millions, if not billions of years ago. While we're observing these stars, we can use a spectrometer, the device that separates wavelengths, to reveal the star's absorption spectrum and its elemental composition. But when we study very distant bodies, we find that their absorption spectrum is slightly different from what we'd expect, given our knowledge of typical star compositions. Remember the Doppler effect? গাইস বুঝতেছো কোন দিকে যাচ্ছে এখন? ডপলার ইফেক্টের দিকে। ডপলার ইফেক্ট উইথ লাইট। আনফরচুনেটলি আই ডোন্ট নো কি মনে করে এই কাজটা করলো ওরা, এস থেকে ডপলার ইফেক্ট উঠাই দিছিল। এখন এটা খালি ও লেভেলে আছে আর এটুতে আছে। How the pitch of an ambulance siren becomes higher as it approaches you. এই জায়গাটা একটু খেয়াল করবা, পিচ অফ অ্যান অ্যাম্বুলেন্স সাইরেন কিভাবে স্ট্রেচ আউট হতে থাকে যখন তোমার থেকে দূরে চলে যেতে থাকে, And lower as it moves away. The same effect happens with light. If লাইটের জন্য এক্স্যাক্টলি সেম ইফেক্ট পাই আমরা। আর লাইটের জন্য আচ্ছা দেখতে থাকো, an object is moving away from you, the speed of light doesn't change, but the peaks of the electromagnetic wave that it emits move further apart. This effect, which occurs with light emitted by an object moving away from Earth, is called redshift, because the longer the wavelengths get, the closer they are to the red part of the visible spectrum. Once astronomers recognize and could measure redshift, আচ্ছা আমি একটু পজ করলাম। গাইস হোয়াট ডু ইউ থিংক দিস থিংস সিম্বলাইজ? এই যে এই লেফটেরটা আর রাইটেরটা এগুলাকে কি বলবা, বলতে পারবা এনিওয়ান? Galaxies. Very good, excellent. These are actually galaxies. Correct, absolutely right. These are symbols of galaxies. তুমি বলবা তাহলে গ্যালাক্সি গুলো এরকম stretched out they are to the red part of the visible spectrum. Once astronomers recognized and could measure redshift, they found that the spectrum of every distant galaxy is redshifted. Guys, there is a keyword here. আর্থে বসে আমরা যত ডিস্টেন্ট গ্যালাক্সির স্পেকট্রা compare করতেছি, we see all of them, literally all of them exhibit redshift. Redshift exhibit করতেছে, এটার মানে কি? Are they moving towards us or are they moving away from us?
Away from us. Away from us. Of course, away from us. All of them are moving away from us. আচ্ছা, কিছু কাহিনী আছে আবার। ও এখনই বলবে মেয়েটা, তার আগে আমি একটু বলে রাখি। There is this concept called local cluster. সিলেবাসে নাই, don't worry. ওয়ার্ডটা কেন এত ইম্পর্টেন্ট? তুমি যদি বলো all the galaxies, খেয়াল করে দেখো, exhibit redshift. এটা এক্সামে লিখে আসো, তোমার 0 দিবে। Why is this wrong, guys? What word is missing এই স্টেটমেন্টের ভিতরে? Light of the galaxy. হয় নাই। Anyone else? Light from. Guys, can anyone please try? What is the word that is missing? If I say all galaxies exhibit redshift, এটা বললে this is not Away from us. না, একটা ওয়ার্ড মিসিং বলছি। Yes, the word is distant. সার্টাস কারেক্টলি আইডেন্টিফাই করতে পারছো। ডিসট্যান্ট ওয়ার্ডটা মেনশন করতেই হবে, না হলে তুমি জীবনও এটার জন্য মার্ক পাবা না। তুমি জানো তুমি কি মিন করছো, কিন্তু তোমাকে কখনোই মার্ক দিবে না। হ্যাঁ বলো। একটা গ্যালাক্সি কেমন রেড শিফট হয়, মানে যে লাইটটা ওইটার উপর তো রেড শিফট। অফ কোর্স গ্যালাক্সির ভিতরে স্টারস আছে না, স্টার গুলা যে লাইট এমিট করতেছে, সেই লাইট আমি দেখতেছি ইজ বিং রেড শিফটেড। এবার বুঝছো? I never say galaxy redshift হয়. Did I say galaxy redshift হয়? আমি বলছি light from galaxies exhibit redshift. আমি যদি বলে থাকি galaxy redshift হয়, আসিফ আবার জিজ্ঞেস করলো what actually is redshift. মাত্র না দেখলাম আসিফ ডপলার ইফেক্ট, বাট ওয়েট আ সেকেন্ড, আসিফ তুমি কি ডপলার ইফেক্টের বেসিক আইডিয়া জানো? না স্যার, পড়ি নাই। হ্যাঁ, আমি তো মাত্র রিয়েলাইজ করলাম, বিকজ ফর ইয়ার্স এন্ড ইয়ার্স, কত বছর কোনো হিসাব নাই, দিস মাইট বি দ্য ফার্স্ট না সেকেন্ড ব্যাচ, লাস্টে ছিল মে, যার A2 তে এসে আমার ইয়ে পড়ানো লাগছে, ডপলার ইফেক্ট পড়ানো লাগছে। কিসের জন্য? বিকজ হ্যাঁ এক্স্যাক্টলি। ইউ নো হোয়াট, আমি এসে তোমাদেরকে বলছিলাম এটা A2 তে লাগবে, আমি পড়াবো নাকি, তোমরা সবাই চিল্লাই বলছো না স্যার পড়েন না, আমার কোনো স্যার আপনি বলছেন পড়াবেন, আমরা বলছিলাম যে স্যার পড়ান, স্যার আমাদের একটু পড়াইছেন, পড়ান নাই। মে ব্যাচের এসকে একটু পড়াইছিলেন, মে ব্যাচে পড়াইছিলাম এসে। এনিওয়ে, যেটা বলতেছিলাম শুনো, হাই এখন ডপলার ইফেক্ট লাগবে স্যার, ডপলার ইফেক্ট, ইউ নিড ডপলার ইফেক্ট। তাহলে আমি ডপলার ইফেক্টটা আগে একটু দেখাই নেই বিফোর। জি স্যার বলেন। স্যার এগুলা তো সব হাইপোথিসিস, তাহলে আমরা এগুলা নিয়ে তো মাথা কেন ঘামাচ্ছি? ওয়েট, ডপলার ইফেক্ট ইজ নট হাইপোথিসিস, ডপলার ইফেক্ট ইজ না রিয়েল। ডপলার ইফেক্ট না, মানে এই যে কসমোলজি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স। আচ্ছা, when I say hypothesis, theories গুলা hypothetical, কিন্তু that doesn't mean যে planets exist করে না, that doesn't mean galaxy exist করে না, বুঝছো? মানে করে তাও একটু এখন কেমন জানি লাগতেছে। হ্যাঁ, আমারও এমনই লাগে। দিস ইজ দ্য অনলি যেটা আমার একদম সহ্য হয় না। আর আমি তোমাকে একটা ছোট্ট একটা কনটেক্সট বলি, আমার লাগটা আরো খারাপ, বিকজ আই টুক মাই A-level এক্সাম এক্স্যাক্টলি 15 years from now, 15 বছর আগে। তখন ইউনিট 3 তে আমাদের 4টা টপিক ছিল। ইউনিট 3 নামই ছিল টপিকস, সব টিচাররা বলতো টপিকস পড়াবো আজকে। সো এই টপিকস বলার একটা রিজন আছে। বলছিলাম তোমাদেরকে আগের সিলেবাসের ব্যাপারে কিছু, গাইস? হ্যাঁ স্যার বলছিলেন। তো 4টা টপিক ছিল, 4টা টপিকের ভিতরে কি কি? একটা হলো অ্যাস্ট্রোফিজিক্স, একটা হলো মেডিকেল ফিজিক্স, একটা হলো সলিড ম্যাটেরিয়ালস, আর একটা হলো পার্টিকেল ফিজিক্স। দিস ওয়্যার দ্য 4 টপিকস। এখন ম্যাক্সিমাম টিচাররাই ব্যাক ইন দ্য ডে পড়াইতো হলো মেডিকেল ফিজিক্স। আই ডোন্ট নো ওয়াই, ম্যাক্সিমাম টিচারই মেডিকেল ফিজিক্স পড়াইতো, একমাত্র আমার টিচার পড়াইতো অ্যাস্ট্রোফিজিক্স। আমার অসহ্য লাগতো। ইনফ্যাক্ট আমার মনে আছে যে যে কয়টা ক্লাস হয়েছে আমি মেবি একটা বা দুইটা ক্লাস খালি অ্যাটেন্ড করছি, আমার অসহ্য লাগতো অ্যাস্ট্রোফিজিক্স। আর তুমি বুঝতেছো যে টেকনোলজি প্রত্যেক এভরি সিঙ্গেল ডেতে ইভলভ করে। 15 বছর আগের টেকনোলজি আর আজকে টেকনোলজি কিন্তু এক না। তখনের টেকনোলজি অনেক অদ্ভুত ছিল। ইনফ্যাক্ট 15 বছর আগেও ডিএসএলআর কিন্তু এইভাবে টেক ওভার করে নাই। ডিএসএলআর কি ক্যামেরা ফোন ছিলই না বলতে পারো, তখনও কিন্তু এসএলআর এজ ইন ফিল্মস ইউজ করে মোটামুটি সবাই অনেকে ছবি তুলতো। কিন্তু দেখো 15 ইয়ার্স এর ভিতরে সব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ওটা বেস্ট এক্সাম্পল ছিল না। বেস্ট এক্সাম্পল উড বি 15 বছর আগে এরিয়াল শট কেউ চিন্তাও করে নাই যে হেলিকপ্টার আর ক্যামেরাম্যান ঘাড়ে ক্যামেরা নিয়ে হেলিকপ্টার উঠে নিবে না। 15 বছর আগে একদম কেউ কল্পনাও করে নাই। এরিয়াল শট মানে হলো 80,000 টাকা ঘন্টায় হেলিকপ্টার ভাড়া করতে হবে,
তো এক লোক ওই সনির ক্যামেরা ঘাড়ে করে নিয়ে এরিয়াল শটস নিবে। এখন না আমার লাগে হেলিকপ্টার, না আমার লাগে পাইলট, না আমার লাগে ক্যামেরাম্যান, এই সব এরিয়াল শট কিসে নেওয়া হয়? ড্রোন। এক্স্যাক্টলি। জাস্ট ইমাজিন 15 বছর আগের অ্যাস্ট্রোফিজিক্স আর আজকের অ্যাস্ট্রোফিজিক্স এক জায়গায় নাই, তখন আরো অনেক অবসলিট টেকনোলজিস ছিল। এই সব কথা বলতেছি বিকজ আমার বাধ্য হয়ে এই তখন আমার এক্সামের জন্য অ্যাস্ট্রোফিজিক্সই পড়তে হয়েছে। অদ্ভুত অদ্ভুত জিনিস ছিল তখন। এনিওয়ে এগুলো ভালো হয়েছে, কিচ্ছু নাই, এখন অনেক অনেক ডিসেন্ট হয়ে গেছে। আচ্ছা, একটা কথা বলার মাঝখানে আই হ্যাড টু স্টপ, এটা একটু শেষ করে নেই। রেড শিফটের কথা যখন বলতেছিলাম, আসিফ ভালো হয়েছে জিজ্ঞেস করছো, আমার একদম ব্যাক ইন মাই হেড মাথায় হলো এটা তুমি ও লেভেল থেকে পড়ে আসছেন, আমার আবার জিরো থেকে কেন দেখাইতে হবে? ফার্স্ট অফ অল তোমরা ও লেভেলও পড়ো নাই, এসেও দেখো নাই, তো মেবি অনেকেই ফার্স্ট টাইম আজকে ডপলার ইফেক্ট দেখতেছো। নাও আর আমিও জানি না ডপলার এফেক্ট কি। নো ওয়ারিজ, কোনো অসুবিধা নেই, এটা খুবই ইম্পর্টেন্ট, ইটস এ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট টপিক। আশা করি আজকের পরে এটা ক্লিয়ার হয়ে যাবে এই টপিকটা দেখার পরে। কিন্তু আগের ডিস্টেন্টের কথা একটু বলে নেই। যখন তুমি রেড শিফটের কথা বলবা, রেড শিফট কি এখনো জানো না, আই আন্ডারস্ট্যান্ড, বাট ওয়েন ইউ টক অ্যাবাউট রেড শিফট ইউ হ্যাভ টু ইউজ দ্য ওয়ার্ড ডিস্টেন্ট গ্যালাক্সিজ, বিকজ আমাদের একদম নিয়ারেস্ট গ্যালাক্সি কি জানো এভরিওয়ান? হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট গ্যালাক্সি টু দ্য মিল্কি ওয়ে? এ দিয়ে ওয়ার্ডটা, এটা তো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, কেউ শুনো নাই নাম? লাগবে না। সো এই যে আমাদের গ্যালাক্সি, আমরা যেটার ভিতর আছি সেটার নাম হলো মিল্কি ওয়ে, কিন্তু there is another galaxy that is nearest to us যেটার নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তুমি যদি এখন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে যে লাইটটা আসতেছে সেটাকে অ্যানালাইজ করে দেখো, you'll be surprised to see it doesn't exhibit red shift, in fact it exhibits blue shift. রেড শিফট কি ব্লু শিফট কি সেটা তো ডিটেলস আমরা দেখবই, কিন্তু তার আগে যদি আমি একটু হালকা বেসিক আইডিয়া দিয়ে নেই। রেড শিফট হয় যখন the source is moving away from the observer, আর ব্লু শিফট হয় যখন the source is moving towards the observer. So distant galaxies গুলাকে যখন আমি লাইট অ্যানালাইজ করি, স্পেকট্রাম অ্যানালাইজ করি, তখন আমি দেখি সবগুলাই এক্সিবিট করতেছে রেড শিফট। তার মানে what can we conclude from there? That all distant galaxies are moving away from us and each other. এই জন্য ডিস্টেন্টটা ওয়ার্ডটা মেনশন করা এত ইম্পর্টেন্ট। whereas যদি আমি নিয়ারবাই গ্যালাক্সিস গুলো দেখি লোকাল ক্লাস্টারের ভিতরে, I don't see all of them are exhibiting redshift. In fact, the nearest one to us, Andromeda Galaxy, is actually showing blue shift, meaning key it's actually moving towards us. You know the speed? It's moving towards us with a speed of about 110 কিলোমিটার পার সেকেন্ড। আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কয়েক হাজার কিলোমিটার আমাদের কাছে চলে আসছে অলরেডি। Now, moving on to Doppler effect. Guys, আমি কি বেশি ফাস্ট যাচ্ছি এভরিওয়ান? না না স্যার, ঠিক আছে। ওকে, ডপলার ইফেক্টটা শেষ করি আজকে আগে। আসিফ, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং। Doppler effect. In Sheldon's words, it's the apparent change in the frequency of a wave caused by relative motion between the source of the wave and the observer. Exactly, this is the definition. তুমি যদি এক্সামে একদম ওয়ার্ড ফর ওয়ার্ড এটা লিখে দাও, you'll get 2 marks for Doppler effect. It is the apparent change in frequency due to relative motion between the source and observer. the Doppler effect is perhaps best explained visually. So here's a thing that is emitting waves. It could be a fire truck emitting sound, it could be a star emitting light. যেকোনো কিছু হতে পারে, তাহলে সাউন্ড দিয়েও দেখতে পারি, লাইট দিয়েও দেখতে পারি। ডপলার ইফেক্ট যে শুধুমাত্র সাউন্ডই এক্সিবিট করবে এমন কোনো কথা নাই, লাইটই এক্সিবিট করবে এরকম কোনো কথা নাই। অ্যাজ লং অ্যাজ ইটস এ ওয়েভ হইলেই ও ডপলার ইফেক্ট এক্সিবিট করতে পারে। নাও Could be a duck creating ripples on a pond. Those are all waves, and they all look something like this. We see the Doppler effect happening when the thing that is emitting waves moves. In the direction it's moving, the wavefronts bunch up, and behind it they spread out. আচ্ছা, যেদিকে যায় ওই ডাইরেকশনে ওয়েভফ্রন্ট গুলা বাঞ্চ আপ, আর যেই পয়েন্ট থেকে দূরে চলে যায় সেই জায়গার ওয়েভফ্রন্টস গুলা স্প্রেড আউট। গাইস, টেল মি নাও, ওয়েভফ্রন্টের মাঝখানে, ওয়েভফ্রন্টস এর মাঝখানে ডিসটেন্স কি রিপ্রেজেন্ট করে? দুটো ওয়েভফ্রন্টের মাঝখানে ডিসটেন্স ওয়েভলেন্থ। তার মানে এই জায়গায় আমার ওয়েভলেন্থ কমে যাচ্ছে আর এই জায়গায় ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে। এখন বুঝছি। হ্যাঁ, রাইট। If our object is moving towards a stationary observer, these bunched up waves are observed at a high frequency. Higher frequency.
হায়ার ফ্রিকোয়েন্সি মানেই হলো ব্লু শিফট। আর And if the object is moving away from a stationary observer, the waves are observed at a lower frequency. লোয়ার ফ্রিকোয়েন্সি মানেই হলো রেড শিফট। So that is the Doppler effect, the apparent change in the frequency of a wave caused by relative motion between the source of the wave and the observer. It makes sense, but it gets interesting when you consider some of its applications. So let's say you are standing in the middle of the road, that's you, and a car drives past you very fast. As it does so, it honks its horn, because you're standing in the middle of the road. The horn to you might sound something like this. So it starts at a high pitch and moves to a lower pitch, even though from the driver's perspective the horn is playing the same pitch the entire time. So what's going on? As the vehicle's coming towards you, the sound waves that it's emitting bunch up, and so are delivered to you at a higher frequency, which you interpret as a higher pitch, because the frequency of sound waves is pitch. And then when the vehicle passes you and is moving away from you, the sound waves spread out, and so you hear them at a lower frequency, a lower pitch. আচ্ছা, এই পুরোটা তো ছিল আমার ডপলার ইফেক্ট উইথ সাউন্ড হুইচ ইজ আ ওয়েভ। তাহলে কি ডপলার ইফেক্ট শুধুমাত্র সাউন্ড দিয়ে হয়? অফকোর্স নট। ডপলার ইফেক্ট কিন্তু আমার লাইট দিয়ে হয়, সেটা এখন দেখবো, যেটা আমার মেইনলি লাইট। So that's how the Doppler effect works with sound. It also affects another kind of wave, light. So let's say you look out your observatory and you see a star. Just like the car's sound waves, if the star is moving towards you, even just a little bit, the light waves that it emits will be bunched up, meaning that you see the light at a higher frequency than it actually is. Frequency in sound is pitch, so what does it mean for light? Achha, what do you say, guys? When it comes to sound, frequency কে তুমি রিলেট করতে পারো কার সাথে? পিচের সাথে। কিন্তু লাইটের জন্য what is the word, everyone? Intensity. Wavelength, of course. Well, if we look at our handy pocket electromagnetic spectrum chart, we'll see that a small change in frequency for visible light will change its color. Higher frequency light waves means bluer light, and lower frequency light waves means redder light. This is called redshift, and it may possibly be among the weirdest and coolest things of all time. Stars, or anything that you can see, change color depending on their relative motion to you. Of course, you can't see this minute difference with your eyes, but astronomers with the right equipment can use this effect to tell whether stars are moving away from or towards Earth. As it turns out, almost everything we can see in the universe is moving away from us very quickly, which is both an important piece of evidence for the Big Bang and an indication that the Earth might get very lonely in the distant future. Thanks for watching this video. Let me know if you got something out of it. Guys, redshift আর blue shift কি বার ক্লিয়ার হলো? Yes, sir. Okay, now এখানে আসি। Meaning that every galaxy was moving away from us. And if that wasn't strange enough, astronomers such as Edwin Hubble noted that the amount of redshift is proportional to the galaxies are moving away even faster than the close ones. Georges Lemaitre, a Belgian physicist, proposed this relationship as Hubble's law. Yes, sir. স্যার, শুধু কি আমার এখানে ডিস্টার্ব করতেছে নাকি সবার ডিস্টার্ব করছে একটু জানতে চাই। স্যার আমারও ডিস্টার্ব করতেছে। আমারও স্যার একটু পিছনে যান। স্যারের নেটটাই সমস্যা। ইয়েস স্যার। কেন ডিস্টার্ব করতেছে বুঝলাম না। না স্যার, আর কি অনেকগুলো কথা একসাথে বলতেছি। হ্যাঁ স্যার, আচ্ছা, সেম জিনিস আমার এখানে হয়। দাঁড়াও, এখান থেকে দেখি তো। 1080 তে ছিল, বুঝছো, ব্যান্ডউইথ বেশি টানতে ছিল, এবার 480 করে দিচ্ছি। এবার দেখি Fact, how the noise of an ambulance siren becomes higher as it approaches you and lower as it moves away. The same effect happens with light. If an object is moving away from you, the speed of light doesn't change, but the peaks of the electromagnetic wave that it emits move further apart. This effect, which occurs with light emitted by an object moving away from Earth, is called redshift, because the longer the wavelengths get, the closer they are to the red part of the visible spectrum. Once astronomers recognized and could measure redshift, they found that the spectra from nearly every distant galaxy was redshifted, meaning that every galaxy was moving away from us. And if that wasn't strange enough, astronomers such as Edwin Hubble noted that the amount of redshift is proportional to the distance from Earth. So the farthest galaxies are moving away even faster than the close ones. Georges Lemaitre, a Belgian physicist, proposed this relationship as Hubble's law. It expresses the velocity at which a galaxy is speeding away from Earth in terms of its distance from us. The equation uses a proportionality constant
called the Hubble parameter, which says that for every million light years of distance from us, a galaxy is moving away at an additional 21 kilometers per second. Now, the fact is that nearby galaxies might be going away from us or towards us based on how they're moving within their local cluster. But the overall tendency for distant galaxies to recede from us is much more common. So Hubble's law holds true, and the trend of galaxies moving away from us. হ্যাঁ স্যার আবার হয়েছে এটা আবার হয়েছে সেম জিনিসটা স্যার একটু 10 সেকেন্ডস পিছে দিন is much more common, so Hubble's law holds true in most cases. And this trend of distant galaxies moving away from us and from one another is called cosmological redshift. এবার ঠিক আছে? यस স্যার ঠিক আছে আচ্ছা আজানটা শেষ হোক তারপর আবার স্টার্ট করতেছি একটু ওয়েট করো আজানটা শেষ হোক স্যার আজান তো অনেকক্ষণ লাগে তাহলে আপনি 5টা মিনিট ব্রেক দেন অনেকক্ষণ ধরে ক্লাস করছি তো আবার কোশ্চেন পেপার করব দিয়ে দিব আজকে আগে ছেড়ে দিব আজকে তো ইউনিট 4 নাই কোনো ঠিক আছে আজকে ব্রেক নাই কোনো আজানটা পর্যন্ত ওয়েট করি আজানটা শেষ হোক ঠিক আছে স্যার আজকে কি 8টায় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার আজকে সায়েন্স আর ক্লাস ক্যান্সেল করে দিয়েছি ও আমি ভাবছিলাম 8:30 পর্যন্ত কোশ্চেন পেপার করব আজকে স্যার শুরু করেন শেষ সবার এখানে ওকে নেক্সট আসি By the way, this expansion looks the same whether you're on Earth or not. No matter where you are, all distant galaxies appear to be moving away from you. So this leads physicists to believe that at some point in time, all the stars and galaxies were closer to one another. A lot closer. In the 1940s and 50s... Guys, এখন যেহেতু আমরা একটা ওভারভিউ দেখতেছি গেস করো এখান থেকে আমরা কোন টপিকের দিকে যাচ্ছি বিগ ব্যাং এর দিকে আমরা এখন এই মুহূর্তে আর্থে বসে কি দেখতে পারি যে যত ডিস্টেন্ট গ্যালাক্সিজ আছে সবাই একটা একটা থেকে দূরে সরে যাচ্ছে এখন দূরে সরে যাচ্ছে মানে কি এক সময় নিশ্চয়ই সবাই কাছাকাছি ছিল
1950s, Russian-American physicist George Gamow developed a theory of the early universe that explained, among other things, why so many light elements like hydrogen and helium were observed throughout the cosmos. He suggested that the universe began in a state of highly compressed hot plasma, a sort of hot soup of elementary particles. His theory became known somewhat dismissively by his colleagues as the Big Bang theory. And this same theory ultimately predicted that there should be radiation left over from the initial rapid expansion. Plasma in the flame of a candle is not transparent, but ordinary gas, like the air around a candle's flame, is transparent, and it lets light travel freely through it. So it would make sense that the early hot universe was originally opaque until it cooled down to the point where it became transparent. Once that happened, the thinking goes, light from the Big Bang was able to travel freely, but its wavelength kept stretching out. আমি একটু ব্যাক করি এই জায়গায় ওয়েভলেন্থটা দেখো বাই দ্য ওয়ে এখানে বিগ ব্যাং হইছে This is where the Big Bang initiated. এখন ওদের ওয়েভলেন্থটা কম্পেয়ার করো আগে ওয়েভলেন্থ দেখো এখন ওয়েভলেন্থ দেখো What do you see? Wavelength কি হচ্ছে everyone? Getting longer and longer. Redshifting until it could only be detected as microwave radiation. Gamma. So stretch out হইতে হইতে এখন এই মুহূর্তে আমরা ইউনিভার্সের যেই চিপার থেকে আনাচে কানাচের থেকেই ডিটেক্ট করতে চাই না কেন we get a static background radiation. আবার একটু বলতেছি এই background radiation is not the same thing as আমরা নিউক্লিয়ার ফিজিক্সে যে background radiation পড়ছি guys দুইটা সেম জিনিস না প্লিজ ডোন্ট মিক্স দিস আপ এই background radiation এর ফুল ফর্ম হলো CMBR. Does anyone know what does CMBR stand for? Full form of CMBR? Cosmic microwave background radiation. Very good, excellent. CMBR এর full form হলো Cosmic Microwave Background Radiation. Correct. আর Cosmic Microwave Background Radiation are just the background radiation. কি সেম জিনিস? Of course not. যদি জিজ্ঞেস করে এক মার্কের কোশ্চেনে যে distinguish between Cosmic Microwave Background Radiation and nuclear background radiation, NBR. Guys, difference টা কি? Main difference কি বলতে পারবা? Cosmic microwave হচ্ছে only electromagnetic radiation আর nuclear consists of alpha, beta and gamma radiation. আরেকটু ভালোভাবে বলা যেত না যে একটা তোমার আয়োনাইজিং আর একটা নট আয়োনাইজিং Gamow theory didn't gain much acceptance and it was largely forgotten until in 1964 American astronomers Arno Penzias and Robert Wilson pointed a radio antenna into space and they discovered cosmic microwave background radiation. CMBR. They basically discovered the radiation from the Big Bang by accident. They found that low energy microwave radiation persisted at all times, day and night, and they concluded that the source of the radiation was the universe itself. This আচ্ছা এটাকে ব্যাকগ্রাউন্ড নয়েজও বলা হয় cosmic microwave background radiation. Cosmic background radiation provides support for the Big Bang theory, and it tells us a lot about the conditions of the early universe. Thanks to these insights, along with the observed expansion of the universe and other evidence, we've learned that the universe began in a hot, dense state, then cooled, and produced galaxies and clusters that we see today. However, many mysteries remain. For instance, if the universe started with such high density and temperature, wouldn't gravity make its expansion slow down? Okay, interesting question. এত ম্যাসিভ একটা জিনিস গ্র্যাভিটির কারণে ইট শুড স্লো ডাউন কিন্তু আমরা দেখতেছি যে ইউনিভার্স ইজ এক্সপ্যান্ডিং এট অ্যান অ্যাক্সিলারেটেড রেট The fact is the rate of expansion would slow down only if the universe was filled with nothing but matter and দ্যাটস দ্য থিং স্লো ডাউন করতো যদি ইউনিভার্সে শুধুমাত্র ম্যাটার থাকতো গেস করো ম্যাটার না তো আর কি আছে ডার্ক ম্যাটার dark matter and dark energy. Dark matter এর একটা রোল, dark energy এর আরেকটা রোল। Guys, dark matter আর dark energy কি? স্যার তাহলে ম্যাটার এনার্জি নাই কেন? বুঝে নাই। ডার্ক এনার্জি যেহেতু আছে এটার অপোজিট তো কিছু থাকার কথা ওটা কি বলে? ওটার অপোজিট কিছু নাই তো। ওটার অপোজিট হলো তুমি বলতে পারো গ্র্যাভিটি। ডার্ক এনার্জির অপোজিটকে তুমি বলতে পারো গ্র্যাভিটি। এই সেন্সে যে গ্র্যাভিটি চায় এটাকে টেনে ধরতে আর ডার্ক এনার্জি এটাকে এক্সপ্যান্ড করতে থাকে সো ডার্ক এনার্জি ক্যান বি থট অফ অ্যাজ দ্য অপোজিট অর দ্য এনিমি অফ গ্র্যাভিটি
and radiation. But that's not the case. Space is filled with a constant, or at least slowly varying, form of energy known as dark energy. And because of the pervasive presence of this energy, according to general relativity, gravity is actually causing space to expand and accelerate. This isn't just theoretical. Recent evidence suggests that the universe actually is accelerating in its expansion, showing no signs of slowing down. But beyond the fact যে expand করতেছে, expand কি একটা constant rate করতেছে? Of course not. Expanding at an accelerated rate. আর তাহলে এটাকে কে ট্রিগার করতেছে? Who is enabling the universe to expand at an accelerated rate? It's this dark energy. Dark energy টা drive করতেছে the universe to expand in an accelerated manner. That it exists, there's not much that we know about dark energy. Another one of the universe's great mysteries is the existence of mass that we can't see. আচ্ছা, when she says existence of mass that we can't see, এই সিটা একটু rhetoric I would say. See বলতে doesn't mean যে চোখে দেখতে পারি না, no. See বলতে what she meant is যেটাকে ডিটেক্ট করা যায় না, as in যেটা কোনো রকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোনোটাই আলফা বলতেছি গামার থেকে স্টার্ট করে রেডিও পর্যন্ত কোনো একটাও এমিট করে না। দেখো শুধু যে ভিজিবলি এমিট করতে হবে ডিটেক্ট করার জন্য, দ্যাট ইজ নট দ্য কেস। দেয়ার আর আ ফিউ স্টার্স যেটা কোনো লাইটই এমিট করে না ধরো, কিন্তু উই ক্যান স্টিল ডিটেক্ট দ্যাট absolutely no visible light, but we can still detect it. কিসের জন্য? বিকজ ওর কোরটা এখনো অনেক হট। হট মানে কি? it is still radiating কোন form of radiation? Infrared radiation. at least কিছু তো আছে আমার ডিটেক্ট করার জন্য, but when it comes to dark matter ও কোনো রকম রেডিয়েশনই এমিট করে না, তাহলে আমি ডিটেক্ট করব কিভাবে? so when she said can't see, what she meant to say was can't detect. everyone শুনছো সবাই? Yes, sir. Okay. But we know that it too exists. When we study a galaxy's rotation, guys, এই পার্টটা super important. Existence of dark matter. How do you know that dark matter actually exists? Please একটু খেয়াল করে দেখো এটা। we can estimate how much mass is in it by measuring its radius and rotational velocity. But when we actually calculate that mass, the result is far greater than what's observable as stars and gas. The conclusion is that there's an immense amount of mass in the universe known as dark matter, which doesn't reflect or emit any light. By current estimates, বললাম doesn't reflect or emit any light. এটা লিখলে এক্সামে মার্ক দিবে না। হ্যাঁ মার্ক দিত যদি ও লেভেল হইতো। তাহলে কোন ওয়ার্ডটা ইউজ করা উচিত, কোন টার্মসটা ইউজ করা উচিত? এভরিওয়ান, doesn't emit any detectable লাইটের জায়গায় কোনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে বললে? এভরিওয়ান, ইলেকট্রোম্যাগনেটিক radiation. Perfect. Yes, this is what I was waiting to hear. Doesn't reflect or emit. Reflect বলা লাগবে না। ডার্ক ম্যাটারের ডিফাইন যদি করতে বলে, ডার্ক ম্যাটারের ডেফিনিশন কি হবে? ডার্ক ম্যাটার does not emit any detectable electromagnetic radiation. dark matter makes up almost 85% of all the matter in the universe. This means that all visible matter, including stars and planets, make up just a small percentage of all energy in the universe, while the rest is dark matter. Research in these fields is ongoing. আবার ডিসটর্ট হইছে, একটু পিছিয়ে দাও। আরেকবার দেখো। Stars and planets make up just a small percentage of all energy in the universe, while the rest is mysterious dark energy and dark matter. Research in these fields is ongoing, and new evidence is found every year, refining our understanding of the universe. In the past year here on Crash Course, and for thousands of years, we've used physics to answer some of life's most important questions. Whether it's a ball flying to relative, both in the stars and here on Earth. Some of the most groundbreaking research is happening on the smallest scales as physicists seek to understand the building blocks of our universe and the nature of matter itself. It's not Guys, I hope একটা বেসিক আইডিয়া পাইছো। তাহলে গেস করো নেক্সট ক্লাসে আমরা কোন কোন জিনিস নিয়ে ডিসকাস করব। একটা হলো আমরা তো আজকে যেটা দেখলাম লাইফ সাইকেল অফ স্টারস অর স্টেলার এভলিউশন, কিন্তু ইউনিভার্সের এভলিউশন কিন্তু আমরা জাস্ট ওভারভিউ দেখছি, ডিটেইলসে কিন্তু আমরা ইউনিভার্সের এভলিউশন এখনো দেখি নাই। সো নেক্সট ক্লাসে we'll be discussing about the evolution of the universe itself. পুরো ইউনিভার্সটা স্টার্ট কোথা থেকে হলো আর এন্ড হবে কোথায়। তো আরেকটা টপিকও রয়ে যাচ্ছে আমাদের, যেটার নাম হলো ফেট অফ দ্য ইউনিভার্স। গাইস সবার কি আইডিয়াস গুলো ক্লিয়ার? আচ্ছা কয়েকজন কয়টা কোয়েশ্চেন করছো, সাম রিয়েলি ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস। প্লিজ আস্ক মি এগেইন ইন দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে একটু জিজ্ঞেস করো, আই উইল ট্রাই টু অ্যানসার অল অফ देम। ওকে? হ্যাঁ বলো। স্যার আপনি তো
স্টেলার এভলিউশনে কয়েকটা জিনিস নিয়ে কথা বললেন না, ফর এক্সাম্পল এই যে সুপার জায়ান্ট স্টার, তারপর সুপারনোভা, এগুলো। স্যার লেকচার শিট গুলো দেন প্লিজ একটু, স্যার আজকে পড়বো। ফার্স্টের দিকে কিছু কনফিউশন হয়ে গেছে। আচ্ছা, আমি কি বললাম তোমাকে যে আই এম আপডেটিং দিস লেকচার শিট, আরো কনসাইজ করতে চাচ্ছি। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই দেই, তাহলে এখন বুঝবা। ও লেভেল না, আমি যদি এক সেকেন্ড টাইম দাও আমাকে, এখন দেখা দিচ্ছি নোটস। এক সেকেন্ড দাও। Take a look at this. স্যার আপনার কি এগুলা ব্যাকআপ নেওয়া আছে? আপনার ল্যাপটপ যদি যায় তাহলে তো সব শেষ আমাদের। সব ব্যাকআপ নাই, কিছু কিছু ব্যাকআপ আছে, যেরকম ওই যে গুগল ড্রাইভে কিছু আছে। আর ল্যাপটপ যাবে কেন? এত আই হোপ আপনার ল্যাপটপের উপর ছাতা। আল্লাহ না করুক যে ransomware এই যে গাইস, বুঝি না আরেকবার নষ্ট হয়ে যেতে পারছে নিজে নিজে। না নিজে নিজে also যে ransomware করে না, ওইটা হতে পারে। আমি 3 লেয়ার অফ প্রোটেকশন ইউজ করি, তো আশা করি কিছু হবে না, আশা করি, আই জাস্ট হোপ। আচ্ছা দেখি, এই যে আই হ্যাভ মেড, এগুলো তো তোমাদেরই বাবা, আমি এটা রাখি, এটা কি প্রিন্ট করে আমি বেঁচে কটকটি খাবো? আমি তো তোমাদের জন্য রেডি করছি, এখন দিচ্ছি না, বিকজ আই এম আপডেটিং এভরি সিঙ্গেল ডে। আমি নতুন নতুন জিনিস বের করে আপডেট করতেছি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড গাইজ, এখন পর্যন্ত একটা এক্সাম হয় নাই নতুন স্পেসিফিকেশনে, এটুর কোনো এক্সামই হয় নাই। নতুন যে জিনিসগুলো অ্যাড করছে, যে আইডিয়াস গুলো আছে, আমি যদি এখন ওল্ড নোটস তোমাদেরকে দিয়ে দেই, তো এটা তো ঠিক হয় না জিনিসটা, বুঝতে পারছো? টাইম আছে যেহেতু, 2-1 দিন টাইম দাও, আমি পুরোপুরি কমপ্লিটলি রেডি করে দিয়ে দেই। যেরকম এটা আমি কালকে রাত্রে শেষ করলাম, শুনতেছো এভরিওয়ান? এই যে দেখো, একদম কোয়েশ্চেন আনসার। স্যার লাস্ট ক্লাসের 2 দিন বা 1 দিন আগে দিলেই হবে, মানে নেক্সট ক্লাসের 2 দিন বা 1 দিন আগে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তুমি এতটুকু মাথায় রাখো, নেক্সট টেস্টের আগে দিলেই হবে। হ্যাঁ, নেক্সট থার্সডে আগে পেয়ে যাবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, দেখো একদম আমি প্রপারলি তোমাদের জন্য এই পুরো কোয়েশ্চেন আনসার ফরম্যাটে রেডি করে রাখছি। এই যে জিজ্ঞেস করতেছিল না, আনা জিজ্ঞেস করতেছিল না, রেড জায়ান্ট এন্ড এভরিথিং, এই যে দেখো, পাইছো? হ্যাঁ, আমি এইভাবে রেডি করছি এই জিনিসটা। ওকে গাইস, তাহলে আজকে এতটুকুই থাক, তখন এরপরে আমার মাথা আর কাজ করবে না। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।